আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সেট ও ফাংশন এ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, আশা করি তোমরা ততক্ষণ ধৈর্য সহকারে দেখবে। এই ভিডিওটি ভালো করে তোমরা দেখবে, না টেনে, কারণ আজকে আমরা একটি বিশেষ ক্লাস নিতে যাচ্ছি, যেটা যারা নবম শ্রেণীর ছাত্র তাদের জন্য প্রাথমিক, যারা দশম শ্রেণীর ছাত্র তাদের জন্য হবে রিভিশন, এবং যারা পরীক্ষার্থী 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য রিভিশন হবে। আশা করি তোমরা এই ভিডিওটি ভালো করে দেখলে অনেক উপকৃত হবে। প্রথমে আমরা আসি সেট ও ফাংশন। সেট ফাংশন। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ কান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তাহলে সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ কান্টর। এটা তোমরা ভালো করে মনে রাখবে, জর্জ কান্টর। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এ অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি, চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী শিখতে পারবে? সেট ও সেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। প্রতীকের সাহায্যে সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে, অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। সেটের সংযোগ ও সেট ব্যাখ্যা এবং যাচাই করতে পারবে। শক্তি সেট ব্যাখ্যা করতে এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে। ক্রমজোড় ও কার্তেশীয় গুণজ ব্যাখ্যা করতে পারবে। উদাহরণ ও ভেনচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ বিধিগুলো প্রমাণ করতে পারবে এবং বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। অনয় ও ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে পারবে। ডোমেন ও রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবে। এগুলো দ্বিতীয় পার্ট। তাহলে মূলত আমরা উপরের বিষয়গুলা, এরপরে আছে ডোমেন ও রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবে, ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে, ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। প্রথমে আসি আমরা সেট সম্পর্কে। সেট কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে এখানে বলছে বাস্তব হতে পারে অথবা চিন্তা জগতে বস্তুগুলোর কি হবে? সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন এখানে দেওয়া আছে নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয় 3টি পাঠ্য বইয়ের সেট। প্রথম 10টি বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC XYZ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এগুলো দ্বারা সেটকে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের, এটাকে মুখস্থ করে নিতে হবে তোমাদের। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এটা অবশ্যই মুখস্থ করে নিবে এবং এগুলো মুখস্থ করবে। ইংরেজিতে সেটকে প্রকাশ করা হয়, অর্থাৎ সেটকে ইংরেজি হাতে বড় অক্ষর বা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এরপরে আসি এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা 2, 4, 6। সংখ্যাগুলো কি সংখ্যা আমরা দেখে বুঝতে পারছি, এগুলো জোড় সংখ্যা এবং অর্থাৎ বলতে পারি আমরা ক্রমিক জোড় সংখ্যা। তো সংখ্যা 3টির সেটকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে 2, 4, 6 হচ্ছে এই সেটের উপাদান। তাহলে উপাদান কাকে বলবো আমরা? সেটের প্রত্যেক বস্তু
বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। সেটার প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটা কি বলা হয়? উপাদান বলা হয়। এগুলো প্রত্যেকটা তোমরা পড়বা। রেজাল্ট যদি তোমরা ভালো করতে চাও অবশ্যই তোমাদের এগুলো পড়তে হবে। প্রত্যেকটা ধরে ধরে। এখানে দেখো বি দেওয়া আছে এ বি সেটের উপাদান। বি সেটের উপাদান এ বি, এবং এখানে দেখো সেট প্রকাশের চিহ্ন হচ্ছে বিলংস টু। এই যে বিলংস টু, এটাকে বলা হয় বিলংস টু, অর্থাৎ এটাকে পড়া হবে এ বিলংস টু বি, অর্থাৎ এ হচ্ছে বি এর সদস্য। তারপর বি বিলংস টু পি, অর্থাৎ বি হচ্ছে বি এর সদস্য। তারপরে এখানে দেওয়া আছে বি নট বিলংস টু সি নট বিলংস টু বি, অর্থাৎ সি বি এর সদস্য নয়, ডাজ নট বিলংস টু বি, এভাবে বলতে পারি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যেটা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে সেট প্রকাশের পদ্ধতি। এটা তোমাকে ভালো করে শিখতেই হবে। সেট প্রকাশের পদ্ধতি, সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি একটা, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে কি কি? সেট প্রকাশের পদ্ধতি দুইটা। কয়টা পদ্ধতি? এটা আসে তোমাদের অনেক সময় অবজেক্টিভে আসে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুইটি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি। কি কি? তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এরপরে তালিকা পদ্ধতি কাকে বলবে? এটা একদম মুখস্থ করে নেবে, কারণ তালিকা পদ্ধতি অনেক সময় আমাদের আসে যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আবার সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, অনেক সময় তালিকা পদ্ধতি। তাহলে কিভাবে আমরা সেট গঠন পদ্ধতি দেওয়া থাকলে তালিকা পদ্ধতি করতে হবে, এই নিয়মটাকে আমরা মুখস্থ করে নিব এটাকে। তো দেখো তালিকা পদ্ধতি, এই পদ্ধতি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হবে, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করে দেওয়া হবে। তাহলে কি করতে হবে? প্রথমে উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ। সুনির্দিষ্ট কেমন? এই যে যেমন এ, এখানে বি দেওয়া আছে, এগুলো সুনির্দিষ্ট দেওয়া আছে। এখানে বলা নাই যে এগুলো হচ্ছে তোমাদের ইংরেজি বর্ণমালা, এরকম দেওয়া নাই। ইংরেজি বর্ণমালা যদি দেওয়া থাকতো তাহলে বুঝে নিতাম যে এটা সেট গঠন পদ্ধতি। এখানে যেমন দেওয়া আছে 2 4 6, এখানে একদম সংখ্যাগুলো উল্লেখ করা আছে। এটা একটু বলা হচ্ছে সুনির্দিষ্ট উল্লেখ করে। দ্বিতীয় বন্ধনী, এই যে যেমন দেখো এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা আছে। দ্বিতীয় বন্ধনী না হলে এটা সেট হবে না। দ্বিতীয় বন্ধনীর ব্যবহার অবশ্যই করতে হবে সেট প্রকাশ করতে হলে। একাধিক উপাদান থাকলে, মানে একের অধিকে একটা থাকলে কমা লাগবে না, একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করতে হবে মাঝে। এই যে দেখো কমা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে সি ইকুয়াল নিলয়, তিশা, শুভ্রা ইত্যাদি। তারপর সেট গঠন পদ্ধতি দেখো, এই পদ্ধতির সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করা লাগে না। এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা লাগে, আর এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা লাগে না। তাহলে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এ সমান দেওয়া আছে এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে বলে দিয়েছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, কিন্তু কোনগুলো বলছে না নির্দিষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, কত পর্যন্ত এটা বলছে না। অর্থাৎ তারা খালি এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ দেওয়া নাই, কিন্তু এখানে বলে দিয়েছে যে কি স্বাভাবিক বিজোড় সংখ্যা। বি এক্স যেন এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, কিন্তু নাম দেওয়া নাই। এখানে যেমন নিলয়, তিশা, শুভ্রা দেওয়া আছে, এখানে নাম দেওয়া নাই, কিন্তু বলা আছে 5 জন শিক্ষার্থী ইত্যাদি। এখানে এই চিহ্নটাকে বলা হয় যেন বা এরূপ যেন। এরূপ যেন অথবা সংক্ষেপে শুধু যেন বলা হয়। ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট, ইংলিশে বলা হয় সাজ দ্যাট। এরপরে আসি আমরা উদাহরণ 1 একটু দেখি। আজকে আমরা এই যে অঙ্ক করার আগে যে বিষয়গুলো আমাদের শিখতে হবে এই অধ্যায় সমাধান করার জন্য, অঙ্কগুলো সমাধান করার জন্য, সমস্যা সমাধানের জন্য, সেগুলো আজকে আলোচনা করতেছি, এবং আমরা কিছু প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তো এখানে দেওয়া আছে যে এ ইকুয়াল 7 14 তারপরে 21 মানে 28, অর্থাৎ 7 14 21 28 সেটগুলো নির্দিষ্ট করে দেওয়া হলো। এটা বোঝা যাচ্ছে তালিকা পদ্ধতি। এটা কী করতে হবে? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এ সেটের উপাদান সমূহ এত, এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 এর গুণিতক, এবং 28 এর বড় নয়। তাহলে এখানে এই যে আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করব কিভাবে? এক্স যেন এক্স 7 এর গুণিতক এবং 0 থেকে বড়, আর 28 এর সমান অথবা ছোট। এটা ছোট, এটাকে বলা হবে ছোট, আর এটা হচ্ছে সমান। তাহলে লেস দেন ইকুয়াল 28, 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 28।
এরপর এখানে একটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতি, বোঝা যাচ্ছে 28-এর গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়কগুলো বের করতে হবে। তো 28-এর গুণনীয়ক আমরা জানি কী কী। 28-এর গুণনীয়ক হচ্ছে এখানে 1, 2, 4, 7, 14, 28। এখানে নির্ণয় সেট বি ইকুয়াল এত। হ্যাঁ, তারপরে আরও দেওয়া আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। এখন আসি আমরা সসীম সেট, অসীম সেট। সসীম সেট দেখো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। গণনা করে নির্ধারণ করা যায়, যেমন এক্স ওয়াই জেড ডি ইকুয়াল আর ই ইকুয়াল হচ্ছে 3, 6, 9 ডট ডট সাইড পর্যন্ত। হ্যাঁ, এখানে ডট ডট বোঝা যাবে, তারপর 12, 15 এইভাবে চলতে থাকবে। এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং বলাই আছে মৌলিক সংখ্যা 30 থেকে 70-এর মধ্যে, এইগুলো হচ্ছে সসীম সেট, অর্থাৎ গণনা করে নির্ধারণ করা যাবে, অর্থাৎ বের করা যাবে। অসীম সেট, যে সেটের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, এটা হচ্ছে অসীম সেট। যেমন এখানে এক্স জন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, বিজোড় স্বাভাবিক সংখ্যা এখানে অসীম পর্যন্ত আছে, এটা গণনা করে স্বাভাবিক সংখ্যার সেট, এটা দেওয়া আছে ডট ডট, অসীম পর্যন্ত পূর্ণ সংখ্যার সেট। এখানে দেওয়া আছে, আগেও দেওয়া আছে অসীম, শেষেও দেওয়া আছে অসীম। ডট ডট মানে শেষ নাই এটা। তারপর মূলদ সংখ্যার শেষ, পূর্ণ সংখ্যার সেট, এগুলো দেওয়া আছে, এটা হচ্ছে অসীম সেট। আচ্ছা, এরপরে আমরা কথা উল্টাই। এখন আমরা বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা করব। তাহলে সেট প্রকাশের পদ্ধতি আমরা দেখলাম দুইটা। হ্যাঁ, আর এখন আমরা বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি আমরা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয়, ফাঁকা সেট বা এমটি সেট। এ কী দ্বারা প্রকাশ করা হয়, যে ফাই দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তারপরে যেমন একটি বালিকা বিদ্যালয়ের 3জন ছাত্রের সেট হচ্ছে তারপরে ফাঁকা সেট। বালিকা বিদ্যালয়ে 3জন ছাত্র তো থাকে না, কি থাকবে এখানে, ছাত্রী থাকবে, এই জন্য এটা ফাঁকা সেট। তারপরে এক্স বিলংস টু এন, এটাকে বলা হয় কি, বিলংস টু, আমরা এর আগে দেখছি, এটাকে বলা হচ্ছে বিলংস টু। এখানে 10 লেস দেন এক্স লেস দেন 11। হ্যাঁ, অর্থাৎ এন কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এখানে 11 থেকে ছোট আর 10 থেকে বড় কি স্বাভাবিক সংখ্যা আছে, নেই, এই জন্য এটা ফাঁকা সেট। তারপরে 23 থেকে 29 মৌলিক সংখ্যার সেট, এখানে আছে কি, না, মৌলিক সংখ্যা এখানে থাকার কথা না। তারপরে দেখো ভেন চিত্র, আমরা প্রথমে পড়েছিলাম যে এখানে একটা প্রথমে পড়েছিলাম সংজ্ঞাতে কি, যে চিত্রের মাধ্যমে, এই যে চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান। এখানে দেখো একটা ভেন চিত্র আছে, তো চিত্রের মাধ্যমে সমস্যার সমাধান করা লাগে এখানে ভেন চিত্র সাহায্যে, এই জন্য এটাকে বলা হয় ভেন চিত্র। তাহলে কি, জন ভেন, ভেন চিত্র কে প্রথম প্রকাশ করেছিলেন কার্যবিধি, জন ভেন। ভেন চিত্রে সেট প্রকাশের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন জন ভেন। এতে বিবেচনাধীন সেটগুলো সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভেনের নামানুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত। কার নাম অনুসারে, জন ভেনের নাম অনুসারে চিত্রগুলো কি কি ব্যবহার করা হয়, আয়ত, বৃত্ত আর ত্রিভুজ, আয়ত, বৃত্ত আর ত্রিভুজ। তারপরে উপসেট, উপসেট, তাহলে এখানে সেটও আছে, উপও আছে, দুইটা কথা আছে, উপসেট। তাহলে দেখো এখানে এ হচ্ছে একটা সেট, এ সেটের উপাদানগুলো হচ্ছে এ বি, একটি সেট। এই সেটের উপাদান থেকে কতগুলো সেট গঠন করা যায়, দেখো এ কমা বি দিয়ে একটা সেট গঠন করা হয়েছে, আবার এ দ্বারা একটা সেট, বি দ্বারা আর একটা সেট, সেটগুলো গঠন করা যায়। আবার কোনো কোনো উপাদান না নিয়েও ফাঁকা সেট গঠন করা যায়, এটাকে বলা হয় ফাই বা ফাঁকা সেট। ঠিক আছে, এখানে গঠিত এ কমা বি, এ বি ফাঁকা, প্রত্যেকটি এ সেটের উপসেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপাদান, মানে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে একে ওই সেটের উপসেট বলা হবে। তাহলে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, কিন্তু এই যে ফাঁকা সেটটা হচ্ছে যে কোনো সেটের উপসেট। উদাহরণস্বরূপ আমরা একটা দেখতে পারি, যে মনে করো যে এখানে বি একটা সেট দিলাম,
আর বি সেটটাকে দিলাম আমরা 1 2 সংখ্যা দিয়ে দিই, সংখ্যা প্রতীক দিই। তাহলে এটা কয়টা সেট গঠন করা যাবে? তাহলে এটাকে 1 2 একটা হলো, আর একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে ফাঁকা। সরি, এখানে দ্বিতীয় বন্ধনী দেওয়া যায় না ফাঁকা সেটে, এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিতে। তাহলে এখানে 4টা উপসেট হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উপাদান যদি 2টা থাকে তাহলে উপসেট হবে 4টা। ঠিক আছে, এখন উপাদান যদি 3টা থাকে, মনে করো যে আর একটা উপাদান বাড়াই দিই। আচ্ছা, এ সেট ধরলাম যে 3টা উপাদান, কি কি? এ, বি আর হচ্ছে সি, 3টা উপাদান এ সেটের। তাহলে এখানে কয়টা উপসেট হবে? উপাদান যদি 3টা থাকে, তাহলে 3টা উপাদান যদি থাকে তাহলে উপসেট হবে, দেখো তোমরা ভালো করে, এ বি সি একটা, তারপরে হচ্ছে এ বি, তারপরে হচ্ছে এ সি। দেখবো তোমরা মনোযোগ সহকারে, এ সি, এই যে এ আর সি, প্রথমে এ বি, তারপরে এ সি, তারপরে কি হবে? বি সি। যারা নতুন দেখতেছে তারা ভালো করে দেখবে, আর যারা দশম বা পরীক্ষার্থী 2026 সালের, তারা রিভিশন হয়ে যাবে তাদের। তারপরে একটা করে হবে, এ বি সি, আর লাস্টে হবে ফাঁকা সেট। আমরা জানি যে লাস্টে হয় কি? ফাঁকা। তাহলে এখানেও কয়টা উপসেট হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে উপাদান যদি 3টা থাকে তাহলে উপসেট হবে 7টা। তাহলে এটাকে আমরা, এখানে দেওয়া আছে যে উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 এর পাওয়ার n। উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ওই সেটের উপাদান সংখ্যা হবে কি? উপসেট সংখ্যা হবে 2 এর পাওয়ার n। আর উপাদান কয়টা? এখানে 3টা, তাহলে 2 এর পাওয়ার 3, মানে কয়টা উপসেট হবে? 8টা। এখন যদি দেখা যায় যে 2 এর পাওয়ার যদি উপাদান 4 হয় তাহলে কত হবে? 16টা। একইভাবে, ঠিক আছে, এইভাবে হবে। এখন আর একটা আছে প্রকৃত উপসেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় যে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট হচ্ছে উপসেট থেকে একটা সংখ্যা কম থাকবে। একটা সংখ্যা কি থাকবে? কম থাকবে। অর্থাৎ এটা হবে 2 এর পাওয়ার n মাইনাস 1, 2 এর পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ যদি উপসেট হয় 8টা, তাহলে প্রকৃত উপসেট হবে একটা কম, মানে 7টা। একইভাবে 2 এর পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ যদি 16টা হয় তাহলে প্রকৃত উপসেট হবে 15টা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব সেটের সমতা। তাহলে এই যে এখানে বলছিলাম যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 এর পাওয়ার n, এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 এর পাওয়ার n মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে সেটের সমতা। সেটের সমতা কি? দুইটি সেটের উপাদান একই হলে সেট দুইটিকে সমান সেট বলা হয়। যেমন দেখো এখানে 3 5 7 এবং এখানে দেওয়া আছে 5 3 3 7, তাহলে দুইটি সমান। বি সেট এবং এ সেটের উপাদান এখানে 3 দুইবার আছে, দুইবার তো থাকা যায় না, একবারেই নিতে হয়, এই জন্য এটা হচ্ছে সমান সেট বা সেটের সমতা। তারপরে আসি আমরা সেটের অন্তর। অন্তর মানে হচ্ছে বিয়োগ, বা বিয়োগ সেটও বলা হয়, অন্তর সেটও বলা হয়, এটা কোনো সমস্যা নেই। যেমন দেখো এখানে এ সেটে দেওয়া আছে একটা, বি সেট একটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এ থেকে সেট থেকে বি সেট যদি বাদ দেই তাহলে আমরা বিয়োগ সেট পেয়ে যাব, বা সেটের অন্তর। অর্থাৎ লেখা হয় কিভাবে? এ বাদ বি, এ বাদ বি, বা এ মাইনাস বি। পড়া হয় কি? এ বাদ বি। পড়া হবে কিভাবে? এ বাদ বি। এভাবে পড়া হয়, এ বাদ বি। ধন্যবাদ। এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, বাদ সেটা একটু দেখাই দেয় যে কীভাবে বাদ হচ্ছে। তাহলে এ উপাদানগুলো বসাইলাম, বি এর উপাদানগুলো বসাইলাম, মাঝখানে মাইনাস।
তাহলে দেখো কি 3 আর 5 মিলে গেছে, যেটা মিলে যাবে সেটা বাদ যাবে। 3 5 তাহলে থাকে 1 2 4 1 2 4, এটা হচ্ছে আমাদের বাদ সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সার্বিক সেট। আচ্ছা, সার্বিক সেট দেখো ইউনিভার্সাল সেট, অর্থাৎ সার্বজনীন সেট যেটাকে বলি আমরা। আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট এবং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, যেমন এ হচ্ছে এক্স ওয়াই, বি হচ্ছে এক্স ওয়াই জেড এর একটি উপসেট। কার উপসেট? এটা হচ্ছে বি এর উপসেট। এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। তাহলে এখানে বি সেটকে কার সাপেক্ষে? এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হবে। যেমন আলোচনা সংশ্লিষ্ট সেট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা। মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইউ যখনই দেখব, এখানে আমরা মনে করব যে এটা হচ্ছে সার্বিক সেট। তারপরে দেখো পূরক সেট। ইউ সার্বিক সেট, এ সেটটি ইউ এর উপসেট। কার উপসেট? ইউ এর উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এর পূরক সেটকে এসি বা এ পূরক, এটাকে এসি মানে কমপ্লিমেন্ট অফ সেট, সিতে কমপ্লিমেন্ট অফ সেট। এ পূরক বা খালি পূরক বলবো আমরা, পূরক বললে বুঝে নেবো যে এটা পূরক সেট। এ পূরক দ্বারা প্রকাশ করা হয়। এ পূরক মানে কি? ইউ বাদ এ, মানে ইউ থেকে এ বাদ দিতে হবে, মানে বিয়োগ করে নিতে হবে, মানে মাইনাস করতে হবে। তাহলে ইউ এর মান থেকে এ পূরক মানে ইউ মাইনাস এ, অর্থাৎ এ পূরক মানে কি? এ পূরক মানে হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এ সেটের মান বাদ দিলে যে সেট গঠিত হবে এটা হবে এ সেটের পূরক সেট। আশা করি বুঝতে পেরেছ। আর যদি বি পূরক থাকে তাহলে ইউ মাইনাস বি, অর্থাৎ ইউ থেকে ইউ এর মান থেকে বি এর মানটা বাদ দিলে যে সেট গঠন হবে সেইটাকে বলবো আমরা বি এর পূরক সেট। এরপরে আসো সংযোগ সেট কাকে বলবো? ইম্পর্টেন্ট সেট, এগুলো পরীক্ষায় আসে তোমাদের, পূরক সেটও আসে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? সংযোগ সেট। মনে করি এ ও বি দুইটি সেট। এ ও বি সেটের সংযোগ সেট হবে এ ইউনিয়ন বি। এটাকে বলা হয় কি? ইউনিয়ন। ইউ দিয়ে এ ইউনিয়ন, ইউ এর মতো, হ্যাঁ ইউ না, ইউ এর মতো। ইউ যদি দিয়ে দেয়, এই যে ইউ এর যেমন মাথা আছে, এই মাথা দিয়ে দিলে কিন্তু ইউ হয়ে যাবে। এখানে কিন্তু মাথা নেই, এটা ভালো করে লক্ষ্য করবা। হ্যাঁ, যদি মাথা দিয়ে দাও তাহলে ইউ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, এখানে তোমাদের ভুল ধরে নিবে। কাজে তোমরা এটাগুলো লক্ষ্য রাখবে যেন মাথা না থাকে ইউনিয়ন লিখতে গিয়ে। এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি, সংযোগ করতে হবে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে সংযোগ ঘটে যাবে। সংযোগ কি, এটাগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে বিস্তারিত। তারপরে আসি ছেদ সেট। ছেদ সেট দেখো, ছেদ সেট কাকে বলে? ইন্টারসেকশন অফ সেটস, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান। হ্যাঁ, ওখানে সাধারণ, এখানে বলছে সাধারণ বা কমন, যেটা বলা হয় কমন উপাদান। আর ওখানে বলছে কি? সকল উপাদান, অল উপাদান। আর এখানে হচ্ছে কমন উপাদান বা সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হবে তাকে ছেদ সেট বলে। তাহলে কি ইন্টারসেকশন, এটাকে বলা হয় ইন্টারসেকশন। এন এর মতো কিন্তু এন না এখানে, হ্যাঁ এন এর মতো। একটা হচ্ছে ক্যাপ আর একটা হচ্ছে কাপ বা টুপি বলতে পারো। এটা টুপির মতো, টুপি যেমন নিচের দিকে থাকে, হ্যাঁ, আর কাপ যেমন উপরের দিকে থাকে,
তাহলে এ ইন্টারসেকশন বি বা এ ছেদ বি আমরা পড়ব। এটা হচ্ছে কমন উপাদান, অর্থাৎ উপাদান যেটা কমন থাকবে এইটাকে বলবো আমরা ছেদ সেট। এরপরে আসি আমরা নিশ্ছেদ সেট। আশা করি দেখতে পাচ্ছ নিশ্ছেদ সেট, এটা ইম্পর্টেন্ট আছে। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিশ্ছেদ সেট বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কী হবে? সাধারণ উপাদান অর্থাৎ ইন্টারসেকশন করার পর যদি উত্তর ফাঁকা সেট হয়, অর্থাৎ কোনো কমন উপাদান না থাকে ইন্টারসেকশন করার পর, অনেক সময় হতে পারে না যে কমন উপাদান নেই দুইটির মধ্যে, তখন কি হবে? এই ফাঁকা সেট হয়ে যাবে, এটাকে বলবো আমরা নিশ্ছেদ সেট। আশা করি বুঝতে পেরেছ।